সার্ভেন্ট বলল, ওকে ম্যাম, আপনি গিয়ে ডাইনিং রুমে বসুন, আমি নাস্তা নিয়ে আসি। রূপকথা খোলা পিঠা দিয়ে হাঁসের মাংস খাচ্ছিল। এমন সময় রাবেয়া বেগম এসে তার পাশে বসলো। বলল, বাহ, মানুষ আমাকে ছাড়া একা একা খেয়ে যাচ্ছে। রূপকথা খাওয়া থামিয়ে বলল, দুপুরে ভাত খাইনি, তাই খিদে লেগে গেছে, এই আর কি। সরি। রাবেয়া বলল, খাও, মজা করছি আমি। রূপকথা বলল, আপনিও গরম গরম খেয়ে নিন। রাবেয়া বেগম জিজ্ঞেস করলো, উষার সঙ্গে কথা হয়েছে? ও কখন ফিরবে? রূপকথা বলল, কি জানি, কথা হয়নি আমার সঙ্গে। রাবেয়া বলল, কল দাওনি? ও সেই সকালে যে বেরালো, এখনো আসেনি। রূপকথা বলল, কলেজ থেকে এসেই ঘুমিয়ে পড়েছিলাম, কল দেওয়ার সময় পাইনি, এখন রুমে গিয়ে দিব। রাবেয়া বলল, আচ্ছা দিও, তাড়াতাড়ি বাসায় আসতে বলল। এরপর দুজন অন্য গল্প জুড়ে দিল। কিছুক্ষণের মধ্যে তাদের সঙ্গে ফারুক সাহেব আর আয়শা বেগমও যোগ দিল। রূপকথা রুমে এসে উৎসকে কল দিল। উৎসর ফোনে কল ঢুকছে না, ফোন বন্ধ বলছে। রূপকথা এবার চিন্তা হচ্ছে। রুম থেকে বের হয়ে আয়শা বেগমের কাছে গিয়ে বলল, আপনার ছেলেকে কল দিলাম, কিন্তু কল গেল না, আর ফোন সুইচ অফ বলল। আপনার সঙ্গে কথা হয়েছে ওনার? ছেলের ফোন বন্ধ শুনে আয়শা বেগম চিন্তায় পড়ে গেছে। তবে তা রূপকথাকে বুঝতে না দিয়েই বলো, ফোনের চার্জ নেই হয়তো। চিন্তা করো না, আমি সাকিবকে কল করছি। রূপকথা বলল, আচ্ছা তাহলে এক্ষুনি করুন। আয়শা বেগম রূপকথার সামনেই সাদিকে কল দিল। রিসিভ হতে আয়শা বেগম বলল, হ্যালো সাদিক। জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উৎস কোথায়? স্যার তো অফিসে আছে ম্যাম, নিজের কেবিনে। ওর ফোন বন্ধ কেন? চার্জ নেই হয়তো। বাসায় কখন আসবে? সেটা তো বলতে পারছি না ম্যাম, তবে আজকে অফিসে কাজের চাপ একটু বেশি, তাই হয়তো আসতে একটু লেট হতে পারে। আচ্ছা রাখছি, ওকে বলো আমি কল দিয়েছি, আর ফোনটা চার্জে দিতে বলো। সাদিক ওকে ম্যাম বলে কলটা কেটে দিল। এরপর নিজের কেবিন ছেড়ে উৎসর কেবিনের দিকে হাঁটা ধরলো। সাদিক জানে উৎসর ফোনে ঠিকই চার্জ আছে, হয়তো ইচ্ছা করে ফোনটা সুইচ অফ করে রেখেছে, তাই কেউ ফোনে পাচ্ছে না। সাদিক দুপুর থেকে খেয়াল করছে আজকে ছেলের মাথা ভীষণ গরম আছে, কিন্তু কেন গরম সেটাই সাদিক বুঝতে পারছে না। সাদিক উৎসর কেবিনের দরজা নক করলো। বলল, মে আই কাম ইন স্যার? উৎস বলো, ইয়েস কাম ইন। সাদিক কেবিনে ঢুকে দেখলে উৎস নিজের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। উৎস জিজ্ঞেস করলো, কিছু বলবে সাদিক? সাদিক বলল, স্যার আপনার মা কল দিয়েছিলেন। উৎস আগের মতো চোখ বন্ধ রেখে বলল, কি বলল? সাদিক বলল, জিজ্ঞেস করেছি আপনি বাসায় কখন যাবেন। উৎস জিজ্ঞেস করলো, তুমি কি বলেছ? সাদিক বলল, বলেছি জানি না, তবে আজকে অফিসে কাজের চাপ একটু বেশি, তাই হয়তো আসতে একটু লেট হতে পারে। উৎস বলল, গুড। আর কিছু বলবে? সাদিক বলল, না স্যার। উৎস বলল, তাহলে আসতে পারো। সাদিক জিজ্ঞেস করলো, স্যার বাসায় যাবেন না? উৎস বলল, তোমার ইচ্ছে হলে তুমি চলে যেতে পারো, আমি আরও পরে যাব। সাদিক বলল, না স্যার, এমনই জিজ্ঞেস করলাম, আমি কেবিনে আছি, কোনো প্রয়োজন হলে কল দেবেন। এই কথা বলে সাদিক নিজের কেবিনে চলে গেল। সাদিক যেতেই উৎস সোজা হয়ে বসলো। মাথা ব্যথার মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার, কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছে আজকে বাসায় ফিরবে না। শুধু আজকে না, আগামী কয়েকদিনও সে বাসায় ফিরবে না। বাসায় কোনো প্রকার ঝামেলা করতে চায় না, যা হচ্ছে তার মধ্যে সীমাবদ্ধ থাকুক। রূপকথা পড়তে বসেছে ঠিকই, কিন্তু পড়ায় মন বসাতে পারছে না। সারাদিনের কথাগুলো বারবার মাথায় ঘুরছে। উৎসের জন্য চিন্তা হচ্ছে, হঠাৎ কি হলো লোকটার? ফোন বন্ধ কেন? ফোনে চার্জ না থাকার তো কোনো কথা না। রূপকথা এসব ভাবতে ভাবতে উৎসকে আবারও কল দিল। এবারও ফোন সুইচ অফ বলছে। রূপকথা মাথা ব্যথাটা আবারও বেড়েছে। রাত 10টা। রূপকথা পড়ার টেবিলে থেকে উঠে নিচে নামলো। লিভিং রুম ফাঁকা, কেউ নেই, নিশ্চয়ই যে যার রুমে আছে। রূপকথা আয়শা বেগমের সঙ্গে রুমে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে ডাকলো, মা। ভেতর থেকে ফারুক সাহেব বলল, ভেতরে এসো মামুনি। রূপকথা রুমে ঢুকে দেখে আয়শা বেগম ঘুমিয়ে আছে। তার পাশে বসে ফারুক সাহেব বই পড়ছে। রূপকথা জিজ্ঞেস করলো, মায়ের শরীর খারাপ নাকি? ফারুক সাহেব বলল, প্রেশারটা একটু বেড়ে গেছে, কালকে নাকি প্রেশারের ওষুধ খেতে ভুলে গিয়েছিল। রূপকথা চিন্তিত মুখে বলল, এখন ওষুধ খেয়েছেন?
ফারুক সাহেব বলল, ডিনার করে খাবো, এখন তেঁতুল খেয়েছে। উৎসকে ফোন করেছিলে? এই পর্যায়ে রূপকথা মিথ্যার আশ্রয় নিল। মানুষ দুটোকে আর টেনশনে ফেলতে চায় না সে, তাই বানিয়ে বলল, হ্যাঁ বলল আসতে লেট হবে, আপনাদের খেয়ে নিতে বলেছে। ফারুক সাহেব বলল, আচ্ছা সার্ভেন্টদের টেবিলে খাওয়া দিতে বলো, আমি তোমার মাকে নিয়ে আসছি, তোমার নানুকে ডেকে দাও। রূপকথা আচ্ছা বলে রুম থেকে বের হয়ে কিচেনে চলে গেল। এরপর সার্ভেন্টদের টেবিল সাজাতে বলে রাবেয়া বেগমকে ডাকতে তার রুমে গেল। গিয়ে দেখলো রাবেয়া বেগম ফোনে তার ছোট মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। রূপকথা তাকে কথা শেষ করে ডিনার করতে আসতে বলো। রূপকথা ছাড়া বাকি তিনজন খেতে বসেছে। আয়েশা বেগম, ফারুক সাহেব, রাবেয়া বেগম তিনজনই রূপকথাকে ডিনার করে নিতে বলল, কিন্তু সে বসল না। বলল উৎস আসলে একসঙ্গে খাবে। শেষে সবার হার মেনে যায়, যার যার মতো খাওয়া শুরু করলো। সবাই ঘুমাতে চলে গেছে। আয়েশা বেগম উৎসর জন্য অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু রূপকথা জোর করে তাকে রুমে পাঠিয়ে দিয়েছে। বলেছে এই অসুস্থ শরীর নিয়ে আর জেগে থাকতে হবে না, আমি আছি, আপনি ঘুমান। আয়েশা বেগম রূপকথার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে বললে গেল, আমার ছেলেটাকে আজীবন এভাবে আগলে রেখো। আমি তো মা হয়ে ছেলেকে আঁচলে বাঁধতে পারিনি, আশা করছি তুমি পারবে। রূপকথা বলো, ঠিক আছে মা, রাখবো। এখন ঘুমাতে যান, মনে করে ওষুধগুলো খেয়ে শুবেন। সবাইকে যার যার রুমে পাঠিয়ে রূপকথা এখন একা একা লিভিং রুমে বসে আছে। সার্ভেন্টরাও সবাই কাজ গুছিয়ে খেয়ে ঘুমাতে চলে গেছে। রূপকথার অস্থির লাগছে, কি করবে? এত রাতে কোথায় গেল মানুষটা? কেউ যে তার জন্য চিন্তা করছে, না খেয়ে অপেক্ষা করছে। সেদিকে কি হুঁশ আছে মানুষটার? নিশ্চয়ই নেই। থাকলে তো অত্যন্ত একটা মেসেজ দিয়ে হলেও জানিয়ে দিত তার আসতে দেরি হবে। আমি যেন অপেক্ষা না করি। রাত 1টা। রূপকথা লিভিং রুমে বসে ঘুমে ঢুলুঢুলু করছে। কিছুক্ষণ পর পর উৎসকে কল দিছে, কিন্তু বরাবরের মতো এখনো ফোন সুইচ অফ বলছে। মাথা খারাপ লাগছে রূপকথার। মন স্থির করছে আজ মানুষটার আসলে ইচ্ছে মতো ঝগড়া করবে। সবাই মিলে কি পেয়েছে তাকে? খেলার পুতুল। উৎসর কেবিনের অবস্থা বেহাল। সাদিক কিছুতেই শান্ত করতে পারছে না উৎসকে। কেবিনে একের পর এক জিনিসপত্র ভাঙচুরের শব্দ প্রতিধ্বনি হচ্ছে। অফিসের স্টাফরা সময় চলে গেছে। এখন শুধু উৎস, সাদিক, দারোয়ান, গার্ড এরাই আছে। সাদিক কি করবে? কিভাবে উৎসকে শান্ত করবে? কিছুই বুঝতে পারছে না। এত রাতে যে উৎসর বাসায় কল দিলে জানাবে, তার কোনো উপায় নেই। উৎস সাপ সাপ জানিয়েছে অফিসে যাই হয়ে যাক না কেন, বাসায় কেউ যেন কিছু না জানে। কেউ কিছু জানলে যে জানাবে তার খবর আছে। রাত 2টায় সাদিক বাধ্য হয়ে রূপকথাকে কল দিল। উৎসর ফোন থেকে অনেক কষ্টে নাম্বারটা জোগাড় করেছে সাদিক। রূপকথা তখন লিভিং রুমের সোফায় বসে ঘুমাচ্ছিল। হঠাৎ ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল তার। এরপর ঘুমে চোখ মোবাইল হাতে নিয়েই দেখে অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। সচরাচর এত রাতে কোনো অপরিচিত নাম্বার থেকে কল আসলে রূপকথা কল রিসিভ করে না, কিন্তু আজকে ফোনটা অনেকক্ষণ বাজছে দেখে শেষে কি মনে করে যেন কলটা রিসিভ করলো। কল রিসিভ হতে সাদিক বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম ডাক শুনে রূপকথার কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা আরেকবার দেখলো। না, চিনতে পারছে না। বলে, ওয়ালাইকুম আসসালাম, কে? সাদিক বলল, আমি সাদিক, উষো স্যারের অ্যাসিস্ট্যান্ট। মুহূর্তেই রূপকথার চোখ থেকে ঘুম উড়ে গেল। দ্রুত গলায় বলো, আপনার স্যার কোথায়? এখনো বাসায় আসেনি কেন? দেখি ফোনটা তাকে দিন। সাদিক বলো, ম্যাম একটু অফিসে আসতে পারবেন, আর্জেন্ট। রূপকথা বলো, কি হয়েছে? সব ঠিক আছে? আপনার স্যার কোথায়? প্লিজ ফোনটা তাকে দিন। সাদিক বলল, স্যার এখন কথা বলার কিংবা বাসায় যাওয়ার অবস্থায় নেই, তার বাধ্য হয়ে এত রাতে আপনাকে আসতে বলছি ম্যাম। রূপকথার গলা ধরে আসছে। বারবার মনে প্রশ্ন উঠছে, অবশ্য ঠিক আছে তো? রূপকথার কোনো সাড়া শব্দ না পেয়ে সাদিক বলল, হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? রূপকথা অনেক কষ্টে গলাটা স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওনার? সাদিক বলল, অনেক কাহিনী ম্যাম। রূপকথা বলল, ওনাকে বাসায় নিয়ে আসুন। সাদিক বলল, স্যারকে বাসায় কিভাবে নিয়ে যাব? উনি তো নিজের কেবিন ছেড়ে বেরোচ্ছেন না ম্যাম। রূপকথা বলো, আমি এত রাতে অফিসে কিভাবে যাব? সাদিক বলো, ওয়েট, আমি ব্যবস্থা করছি। আপনি ফোনটা আশেপাশেই রাখুন, আমি একটু পর আবার কল দেব।
রূপকথা কল কেটে নিজের রুমে গেল। এরপর ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে একটা স্কার্ফ ব্লু কালারের থ্রি পিস পরে নিল। মাথা আঁচড়ানোর এত সময় নেই। থ্রি পিসের ওনার কোনো মতো মাথায় পেঁচিয়ে গায়ে একটা শাল জড়িয়ে নিল। এত রাতে অফিসে যেতে হবে। রূপকথার মন সায় দিচ্ছে না, কিন্তু কিছু করার নেই। উৎসর কি হয়েছে জানতে হলে তাকে অফিসে যেতেই হবে। রূপকথায় একবার ভাবল আয়েশা বেগম বা ফারুক সাহেবকে বলে যাবে, আবার পরক্ষণে মনে মনে ঠিক করে নিল সবাই ঘুম থেকে ওঠার আগে সে উৎসকে নিয়ে বাসায় চলে আসবে। এর মধ্যে আবারও সাদিকের কল আসলো। রূপকথা কল রিসিভ করতেই সাদিক বলল, ম্যাম বাসার বাইরে আসুন, আমি গাড়ি নিয়ে প্রায় এসে গেছি। আর নাইট গার্ডটা কিছু জিজ্ঞেস করলে বলবে সাদিক আসতেছে। রূপকথা এখনো বুঝতে পারছে না তার কি এত রাতে এভাবে বের হওয়াটা উচিত। পরে যদি কোনো সমস্যা হয়, এসব ভাবতে ভাবতে রূপকথা ফোনটা হাতে নিয়ে রুম থেকেই বেরিয়ে গেল। আপাতত লিভিং রুমে গিয়ে বসবে, পরে সাদিক আসলে তখন বের হবে। এখন একা বের হওয়ার সাহস নেই তার। সাদিক গাড়ি নিয়ে বাসার বাইরে এসে রূপকথাকে কল দিল। কল রিসিভ হতেই রূপকথা জিজ্ঞেস করলো, বাসার বাইরে এসেছেন? সাদিক বলল, জি ম্যাম, আপনি বের হন। রূপকথা এক বুক সাহস নিয়ে বাসা থেকে বের হলো। তাকে দেখে নাইট গার্ডরা সবাই সালাম দিল। রূপকথাকে দেখে সাদিক গাড়ির পিছনের সিটে দরজা খুলে দিয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। রূপকথা গাড়িতে বসে বলল, এবার বলুন আপনার ছেলের কি হয়েছে, কি সমস্যা তার, মাথায় এমন বিষ উঠে গেছে কেন? সাদিক সবে গাড়ি স্টার্ট দিয়েছিল। রূপকথার মুখ থেকে শেষের কথাটুকু শুনে চমকালো। এ কোন ভাষার কথা বলো তার ছেলের বউ? রূপকথা বিরক্ত হয়ে বলো, কিছু জিজ্ঞেস করছি আপনাকে। দুপুর থেকে উৎস যা যা করেছে সবটা রূপকথাকে খুলে বলল সাদিক। সবটা শুনে রূপকথার বুক কেঁপে উঠল, মনে ভয় এসে জমা হলো। শূন্য মস্তিষ্কে একটা প্রশ্ন উকি দিল, তবে কি উৎস সবটা জেনে গেছে? সাদিক আবারও বলো, এখন কি কাণ্ড করেছে? তা শুনলে তো আপনি হার্ট অ্যাটাক করবেন। রূপকথা জিজ্ঞেস করলো, কি করেছে? সাদিক বলল, গেলেই দেখবেন। রূপকথা জিজ্ঞেস করলো, আচ্ছা এটুকু বলুন, এখন কোথায় আছে উনি? আপনি তাকে কোথায় রেখে এসেছেন? সাদিক কাচুমাচু করে বলল, ইয়ে মানে স্যারে কেবিনের বাইরে থেকে লক করে তাকে ভেতরে রেখে এসেছি। বাইরে গার্ডটা আছে, সমস্যা নেই। রূপকথা জিজ্ঞেস করলো, কি এমন হলো যে তাকে বেঁধে রাখতে হলো? সাদিক বলল, গেলেই বুঝতে পারবেন ম্যাম। রূপকথা আর কিছু বলল না। গাড়ির গ্লাস বন্ধ করে বাইরে তাকিয়ে রইল। মনে মনে ভয় হচ্ছে ভীষণ, তাকে অফিসে দেখে না আবার উল্টো উৎস রিয়াক্ট করে বসে। কিছুক্ষণ পর সাদিক গাড়ি থামিয়ে বলল, চলে এসেছি ম্যাম। রূপকথা গাড়ি থেকে নেমে সাদিককে জিজ্ঞেস করলো, আপনার চেয়ার কোন ফ্লোরে আছে? সাদিক বলল, থার্ড ফ্লোরে ম্যাম। রূপকথা বলল, চলুন। এরপর দুজন লিফট থেকে উঠে থার্ড ফ্লোরে চলে গেল। থার্ড ফ্লোরে গিয়ে রূপকথার সাদিককে জিজ্ঞেস করলো, আপনার চেয়ারের কেবিন কোনটা? সাদিক হাতের ইশারায় দেখিয়ে দিল। রূপকথা দ্রুত পায়ে হেঁটে কেবিনের বাইরে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে উষর গলা শোনা যাচ্ছে। রূপকথা চুপচাপ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইল। সে এখনো বুঝতে পারছে না ভেতরে তার জন্য কি তাণ্ডব অপেক্ষা করছে। সাদিক জিজ্ঞেস করলো, ম্যাম আমি সহ যাব? রূপকথা বলল, না, আপনি বাইরেই থাকুন, কোনো দরকার হলে আমি ডাকবো। রূপকথা দোয়াদুরুদ পরে দরজা ঠেলে কেবিনে প্রবেশ করলো। সামনে চেয়ারে বসে টেবিলে দু পা তুলে বসে থাকা মানুষটাকে দেখে রূপকথা অবাক চোখে তাকিয়ে রইল। মানুষটার শার্টের উপরে কিছু বোতাম খোলা, টাই গলায় একটুর জন্য ঝুলে আছে। গায়ের ব্লেজারটা নিচে পড়ে আছে, ইন করার শার্টটা এক পাশ দিয়ে উঠে আছে। কেবিন আর কেবিনের ভেতরে থাকা মানুষটার অবস্থা দেখে রূপকথা ভয় পেয়ে এক পিছিয়ে গেল। পুরো কেবিন জুড়ে কাছের টুকরো সমাহার, ফাইলপত্র সব নিচে পড়ে আছে। রূপকথা ভয়ে ভয়ে কেবিনে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দ শুনে উৎস সামনে তাকাতেই দেখে রূপকথা তার দিকে এগিয়ে আসছে। উৎস হাত থেকে গ্লাসটা টেবিলে রেখে বারবার নিজের চোখ ডলছিল, কারণ তার বিশ্বাস হচ্ছে না এত রাতে রূপকথা এখানে এসেছে। উৎস বলল, তুমি? উৎসর টকটকে লাল ঘোলা চোখগুলো দেখে ভয়ে রূপকথার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অনেক কষ্টে বলো, বাসায় যাননি কেন? উৎস গ্লাসে থাকা বাকি অর্ধেক পানিও খেয়ে উঠে ঢুলু ঢুলু পায়ে দাঁড়ালো। এরপর রূপকথা দেখে এগিয়ে গেল। উৎসকে এগিয়ে আসতে দেখে রূপকথা কয়েক পা পিছিয়ে গেল।
শেষে দেওয়ালে গিয়ে ধাক্কা খেলো। উৎস রূপকথার একদম কাছে গিয়ে বলল, সে কৈফত আমি তোমাকে দেব কেন? তুমি কে? হু আর ইউ? উৎসর মুখ থেকে আসা তীব্র গন্ধে রূপকথার পেট গুলিয়ে উঠল। মুখে শাল চেপে বলো, আই অ্যাম ইয়োর ওয়াইফ। এ কথা শুনে উৎস কিছুক্ষণ হাসলো, এরপর পাশে একদলা থুতু ফেলল। বলল, আই ফাউল। রূপকথা বলো, গালি দিচ্ছেন কেন? উৎস বলো, গালি শোনার জন্যই তো এখানে এসেছো, এখন আমি গালি দিলেই দোষ? রূপকথা বলো, আপনি ঠিকভাবে দাঁড়াতে পারছেন না, প্লিজ বসে কথা বলুন। উৎস বলো, ডোন্ট ডিস্টার্ব মি অ্যান্ড গেট আউট। রূপকথা বলো, আপনি ড্রিঙ্ক করেছেন? উৎস বলো, না, আঙুল ফুলের রস খেয়েছি। তার আগে বলো, তোমাকে কেন বলবো? রূপকথা মনে মনে বলো, কি আজব লোক, বলে দিয়ে বলছে তোমাকে বলবো কেন? রূপকথা উৎসকে বলো, বসে কথা বলি। উৎস রেগে দেওয়ালে ঘুষি মেরে বলো, কী বালের কথা বলবো? বলেছি না এখান থেকে চলে যেতে। দেওয়ালে ঘুষির আওয়াজ শুনে রূপকথা ভয়ে চোখ বন্ধ করে নিল। উৎস বলো, তোমাকে এখানে কে নিয়ে এসেছে? যে নিয়ে এসেছে তার কপালে দুঃখ আছে। আমি মদ খেয়েছি ঠিকই, কিন্তু মাতাল হয়নি। রূপকথা বলো, কি হয়েছে আপনার? এমন কেন করছেন? উৎস বলল, যা হওয়ার হয়েছে, তোমাকে বলবো কেন? রূপকথা বলো, কি হয়েছে না বলেও বুঝবো কিভাবে? উৎস বলল, আমি তোমাকে বুঝতে বলছি। রূপকথা বলো, আমাকে তো বুঝতে হবে, যেভাবে হোক আমাদের তো বিয়ে হয়েছে, আমি তো আপনার বউ, এটা অস্বীকার করতে পারবেন? উৎস বলল, কখনো তো অস্বীকার করতে চাইনি। রূপকথা, তাহলে এভাবে কেন কথা বলছেন? জানেন আমি না খেয়ে এখনো আপনার জন্য অপেক্ষা করছি। উৎস বলল, নাটকের মায়েরে বাপ। রূপকথা বলো, এভাবে গালি দিচ্ছেন কেন? এর আগে তো কখনো গালি দিতে শুনিনি। উৎস, এর আগে তো আমি তোমাকে কোনো ছেলের সঙ্গে দেখিনি। রূপকথা অবাক হলো, জিজ্ঞেস করলো, মানে? উৎস বলো, মানে আই ফাউ ইউ, নাও গেট আউট ফ্রম মাই কেবিন। রূপকথা উষর কথা শুনে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে উষর হাত ধরে তাকে চেয়ারে বসাতে চাইল। অন্যদিকে রূপকথা হাত ধরাতে এক ঝাটকায় সারিয়ে দিল উৎস। বলো, ডোন্ট টাচ মি। রূপকথা বলো, ওকে, আমি টাচ করব না। কিন্তু দেখুন আপনি ঠিকমতো দাঁড়াতে পারছেন না, কিভাবে ঢলছেন। প্লিজ চেয়ারে গিয়ে বসুন। উৎস আর দ্বিমত করল না, নিজের চেয়ারে গিয়ে বসলো। এরপর রূপকথাকে বলো, বসতে মন চেয়েছে তাই বসেছি, ভেবো না আবার তোমার কথায় বসেছি। রূপকথা, বাসায় যাবেন না? উৎস মাথা নাড়িয়ে না বোঝালো। এরপর রূপকথার দিকে তাকিয়ে চোখ ডুলে বলল, দুইটা বউ কেন? রূপকথা বলো, কি দুইটা বউ কেন? উৎস বলল, বউ দুইটা। রূপকথা, বুঝেছি, বেশি খেয়ে ফেলছেন, আপনি ড্রিঙ্ক করেন, আগে তো জানতাম না। উৎস বলো, নাটকের মায়েরে বাপ, অনেক হয়েছে, তুমি এবার বাসায় যাও, তোমাকে দেখতে চাই না আমি। রূপকথা এবার মাথা গরম হয়ে গেল, এসেছে পর্যন্ত মানুষটার পাগলামি সহ্য করছে, আর না, কোনো কারণ ছাড়া তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করার কোনো মানেই হয়? রূপকথা গিয়ে উৎসর পাশে দাঁড়িয়ে তার চেহারটা নিজের দিকে ঘোরালো। বলল, আমি একটা মানুষ। উৎস বলল, আমি কখন বললাম তুমি একটা কুকুর? রূপকথা বলল, হেয়ালি না করে এমন কেন করছে সেটা বলুন। উৎস, এমন নাটক করছো যেন কিছুই জানো না। রূপকথা, সত্যি কিছু জানি না। আপনি কিসের শাস্তি দিচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। উৎস বলল, জাস্ট স্টপ ইট, আমি আর নিতে পারছি না। এটা বলে উৎস টেবিলের নিচ থেকে আরও একটা বোতল বের করলো। বোতলের মুখ খুলে পানিটুকু গ্লাসে ঢালারও প্রয়োজন মনে করলো না, ডাইরেক্ট বোতলে মুখ লাগিয়ে খাওয়া শুরু করলো। রূপকথা উৎসর হাত থেকে বোতলটা টেনে নিয়ে নিল। বলো, পাগল হয়ে গেছেন? উৎস বলল, হ্যাঁ। রূপকথা বোতলটা নিচে রেখে উৎসর হাত ধরে বলল, এমন কেন করছেন? আমি কি করেছি? উৎস বলো, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। এই কথা শুনে রূপকথা উৎসর হাত ছেড়ে দিল। অবাক হয়ে জিজ্ঞেস করলো, সিরিয়াসলি? উৎস মাথা নাড়িয়ে বলো, ইয়েস। রূপকথা জিজ্ঞেস করলো, তা কিভাবে বিশ্বাসঘাতকতা করলাম? উৎস বলল, আমি সব দেখেছি। রূপকথা জিজ্ঞেস করলো, কে কি দেখেছেন? উৎস এবার রূপকথার চোখের দিক তাকিয়ে বলো, তোমার ভয় করছে না? রূপকথা দীনভাবে উৎসর চোখের দিকে তাকিয়ে বলল, কিসের ভয়? আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, কোনো বিশ্বাসঘাতকতা করিনি,
কোনো ২ নম্বরই কাজ করিনি। উষ্ণ হেসে জিজ্ঞেস করলো, এ তো কনফিডেন্স। রূপকথা বলল, ইয়েস, কনফিডেন্স একদম ওভারলোড।